ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 23শে বৈশাখ 1353 সাল সোমবার সেজ ঠাকুর পাতে মাতৃমন্দিরের বারান্দায় বসে আছেন। জগদীশদা, যোগেন্দা প্রভৃতি কাছে আছেন। সেজ ঠাকুর নিজে থেকেই বললেন, 5 জন লোকের মতো লোক হলে হয়। জগদীশদা: 5 জন লোক কেন? আর্যকৃষ্টি প্রতিষ্ঠার জন্য বহু লোকেই জুটবে, কিন্তু যদি সংগঠিতভাবে কাজ না হয় তবে যত কর্মী আসুক না কেন কাজ হবে না। সেজ ঠাকুরের চোখ দুটো প্রত্যয়ে উদ্দীপ্তে উজ্জ্বল হয়ে উঠল। জোরের সঙ্গে বললেন, 5 জন সংগঠিত হলো তারা 50 কোটি লোককে সংগঠন করতে পারবে। উসামা আসলেন। সেজ ঠাকুর তাকে সস্নেহে জিজ্ঞাসা করলেন, আজকাল গান টান করিস না উসামা? তেমন না। সেজ ঠাকুর: তা কেন? ভালো জিনিসের চর্চা ছাড়তে নেই। পরমপিতা যাকে যে শক্তি দিয়েছেন অনুশীলনের ভিতর দিয়ে তা আরও বাড়িয়ে তুলতে হয়। সব বিদ্যারই দাম আছে, সবই পরমপিতার কাজে লেগে যায়। শুনেছি বিনাও বেশ ভালো গান করে। উসামা: হাঁ, ওর গলা খুব ভালো। সেজ ঠাকুর: তাই নাকি? আনন্দ পেতে ও আনন্দ দিতে গানের মতো জিনিস খুব কম আছে। তোরা খুব ভালো করে শিখে রাখিস, তখন তোদের কাছ থেকে আরও কতজন শিখতে পারবে। এক একজনকে ধরে এক এক জিনিস চালায়। এক এক সময় তারা বাগচি ছিল, আজকাল মনই আছে। এদের দৌলতে আশ্রমের থিয়েটার, গান বাজনাটা চালু আছে। সাধনা থাকতে মেয়েদের নিয়ে পুজো পাঠ শুরু করেছিল, সে চলে গেছে, কিন্তু এখনও সেই ধারাটা চলছে। ভারতের পরাধীনতা সম্পর্কে কথা উঠল। সেজ ঠাকুর বললেন, আধ্যাত্মিক সংহতি না থাকলে কেউ কারোর জন্য বোধ করে না। ভালোবাসাটা দুর্বল ও নিস্তেজ হয়ে যায়। ভালোবাসায় খাঁকতি হলে পরাক্রমের খাঁকতি হয়। সাহসিকতা ও সামরিক শক্তি নষ্ট হতে থাকে। সেই অবস্থায় পরাক্রমশালী যারা, তাদের কাছে পদানত হয়ে থাকা ছাড়া আর পথ থাকে না। দেশের শক্তি জাগাতে গেলে আরও ভক্তি জাগাতে হবে। প্যানপেনে দুর্বলতাকে ভক্তি বলে না। ভক্তের রাজা হনুমান, তার আরেক নাম মহাবীর। ভক্তির সঙ্গে বীরত্ব আচ্ছেদ্য। ভক্ত যে, সে প্রভুর গায়ে একটা কাঁটার আঁচড় লাগতে দিতে চায় না। ইষ্টরক্ষণীয় আকুতি তাকে সজাগ শক্তি সম্বন্ধিত ও প্রস্তুতি পরায়ণ করে রাখে। দেশকে তৈরি করতে গেলে তাই আদর্শের প্রতি সবার অনুরাগ জাগাতে হবে। আদর্শই হলো একায়নী সংযোগ। আদর্শ স্থানীয় একাধিক ব্যক্তি যদি থাকেন, তাদের মধ্যে সংহতিশীল প্রীতির সম্পর্ক থাকা চাই। পরস্পরকে সমর্থন করা চাই। আদর্শ অনুগতি নেই এমনতর মানুষ আদর্শ হতে পারে না। তারা কখনো দেশকে সুসংহত করে তুলতে পারে না। তাদের প্রভাবে লোকের চলন চরিত্র ঠিক হয় না, ব্যতীয় হয়ে ওঠে। কিন্তু পারস্পরিকতা সম্পন্ন আদর্শ সম্বন্ধতা থাকলে যত রকমারই থাক, তার ভিতর দিয়ে একটা একমুখী সুর বেজে ওঠে। প্রত্যেকের আপন হয়ে ওঠে। করায়, বলায়, ভাবায়, ওই চলনায় তোড়ে শক্তি ও স্বাধীনতা আগ্নেয়গিরি আগ্নোৎপাতের মতো বাধা বিঘ্নের পাষাণ চাপকে উড়িয়ে দিয়ে ঠেলে বেরিয়ে আসে। শেষের কথাগুলি বলতে বলতে তার চোখ মুখ প্রদীপ্ত ও জ্যোতিষ্মান হয়ে উঠল। প্রত্যেকে মনে একটা প্রচণ্ড গভীর আড়নোড়ের সৃষ্টি হলো। এরপর কেষ্টদা আসলেন। সেজ ঠাকুর চুপচাপ আছেন। কিছু সময় পরে জিজ্ঞাসা করলেন, কেষ্টদা, আপনি আজকাল আরবি পড়েন না? কেষ্টদা: মাঝে মাঝে দেখি। সেজ ঠাকুর: ভালো করে শেখেন, অনুবাদের সাহায্য ছাড়া যাতে মূল কোরআন পড়ে বুঝতে পারেন। এতখানি দখল থাকা লাগে, তাতে অপব্যাখ্যাগুলি তাড়াতে পারবেন। কেষ্টদা: অতখানি শেখা খুব কঠিন ব্যাপার। সেজ ঠাকুর: কঠিন কিছুই না, লেগে থাকলেই হবে। এরপর হঠাৎ বললেন, তোরা শর্ত কেষ্টদার সঙ্গে একটু কথা কই। সবাই তখন চলে গেলেন। সন্ধ্যার পর শেষে ঠাকুর মাতৃমন্দিরের পেছন দিকে বকুলতলায় বসে আছেন। তখন আশ্রমের একদল ছেলে পরস্পর মারামারি করে এসে তার কাছেও অভিযোগ জানিয়ে বিচার চাইল। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রত্যেককে ডাকিয়া এনে সব কথা শুনলেন। পরে অভিযোক্তা অভিযুক্ত উভয় পক্ষকে ডেকে বললেন, আমি জানি তোমরা সাময়িক কোনো ভুল করলেও ভুলকে নিজের বন্ধু মনে করার মতো বেকুব তোমরা নও। এক কথায়, ভুল তোমাদের প্রিয় নয়, চাহিদার জিনিস নয়। খেলার সাথীকে পরস্পরের মধ্যে বন্ধুত্বই তোমাদের কাম্য। সেই বন্ধুত্ব যখন বিপন্ন হয়, সকলেই তোমরা অশান্তি বোধ করো। বন্ধুত্বের প্রতিষ্ঠাই তোমরা চাও। তার জন্য তোমাদের মধ্যে দোষী যে, সে অকপটে দোষ স্বীকার করতে পারে।
এবং ক্ষুব্ধ যে সেও সহজভাবে ক্ষমা করতে পারে। তোমরা নিজেরা ভালো এবং ভালোই চাও, তোমাদের বিচার আমার করা লাগবে না, তোমরা তোমাদের বিচার করতে পারবে। তোমরা বরং ফাঁকে যাও, ইচ্ছা করলে তোমাদের কি সিদ্ধান্ত করলে আমাকে জানিয়ে যেতে পারো। ছেলেরা দলবদ্ধ হয়ে নিভৃত নিবাসে পূর্ব দিকে বাঁশের পাশে নিরালা জায়গাটায় চলে গেলেন। শেষে ঠাকুর উৎসুক হয়ে বসে আছেন ওদের জন্য। কিছুক্ষণ বাদে ওরা দল বেঁধে হাসতে হাসতে এসে হাজির। কি খবর? সাহসে জিজ্ঞাসা করলেন শেষে ঠাকুর। সবাই এক বাক্যে বললেন, আমাদের মিটমাট হয়ে গেছে। এই বলে পরস্পর কোলাকুলি করতে লাগলো। শেষে ঠাকুর এই দৃশ্য দেখে মহা খুশি। পরে সবাই শেষে ঠাকুরকে প্রণাম করলো। উভয় দল একজন দেখিয়ে বলল, ঠাকুর, এই মারামারির মূল কারণ। এই দুই দলের কাছে পরস্পরের বিরুদ্ধে মিথ্যা কথা বলে সবাইকে উত্তেজিত করেছে। এই উদ্দেশ্য ছিল যাতে আমাদের মধ্যে বেঁধে যায়। যাই হোক, ওকে আমরা ক্ষমা করেছি। তবে ও যদি ভবিষ্যতে কারো বিরুদ্ধে কিছু বলে, তা আমরা কখনো বিশ্বাস করব না। শেষে ঠাকুর, তোমরা মোকাবিলায় মিলিয়ে নিতে চেষ্টা করলে ওর কার সাজে সফল হতো না। এমনতর অবস্থা মোকাবিলায় না মেলানো পর্যন্ত, ভাববে ব্যাপারটা সম্বন্ধে তদন্ত না করা পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করার অধিকার তোমাদের নেই। তবে প্রয়োজন মতো সাবধান হতে পারো যাতে কেউ ক্ষতি না করতে পারে। তদন্ত করার বুদ্ধি না থাকলে এইভাবে বেকুব বনে যাবে। এরপর শেষে ঠাকুর গম্ভীরভাবে সেই ছেলেটিকে বললেন, এমন তোর অভ্যাস থাকলে পরকাল ঝরঝরে হয়ে যাবে। তুই সবার সামনে নাকে ক্ষত দিয়ে বল, এমন কাজ আর কখনো করবি না। যা ছাড়তে পারিস না তা কখনো বাধাতে যাবি না। ছেলেটি নাকে ক্ষত দিয়ে তাই বলল। সে ওঠার পর বললেন, তুই বামুনের ছেলে, তোর কাজ হলো মানুষের সঙ্গে মানুষের মিল ঘটানো। তা না করে তুই কিনা শেষটা এমন তোরও ইতর কাজ করে বেড়াচ্ছিস। বুদ্ধি যদি থাকে সে বুদ্ধি সৎ কাজে লাগা, যাতে মানুষের উপকার হয়, বাপ দাদার মুখ উজ্জ্বল হয়। ছেলেটি অনুতপ্ত হয়ে বললেন, ঠাকুর, আমার ভুল আমি বুঝতে পেরেছি, আর আমি এমন করব না। শেষে ঠাকুর, সাবধান, মনে থাকে যেন আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।